প্রচণ্ড গরম এবং খরতাপের মধ্যে আমরা কঠিন অবস্থায় চলাফেরা করি। আমরা যারা পরীক্ষার্থী তাদের খুবই কষ্ট হচ্ছে। রিক্সা চলা কঠিন কষ্ট হইতেছে, গরম সহ্য করা না যায়, দম নিবার হচ্ছে, স্যালাইন খাবার হচ্ছে। অসহনীয় গরমে পড়ছে দেশ, কয়েক জেলায় অতি তীব্র, সহসায় কমছে না চিকিৎসায় বিশেষ নির্দেশনা। হাসপাতালটাকে খালি রাখার জন্য বলছি যে যদি এরকম চাপ হয় তাহলে বাচ্চাদেরকে এবং বয়স্কদেরকে যেন সেটা ভর্তি করা হয়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সদা প্রস্তুত, জানালেন প্রধানমন্ত্রী। সবসময় নিরীহ ফিলিস্তিনের পাশে থাকার প্রত্যয়। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বিএনপি সমমনাদের সঙ্গে আলোচনা করছে, শীঘ্রই আসছে কর্মসূচি, সংলাপ হবে বিদেশিদের সঙ্গেও। সনদ জালিয়াতির অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সহ গ্রেপ্তার ৩, চিহ্নিত আরো ২৫, গ্রেপ্তারে চলছে অভিযান। এবং সাবেক আইজিপি বেনজিরের সম্পদের বিষয়ে তদন্ত চান ব্যারিস্টার সুমন, সত্যতা মিললে আইনি ব্যবস্থা, জানালেন দুদক আইনজীবী। সংবাদদাতা দেখছিলেন AKSTM টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি করবি তৃষা। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। তীব্র দাবাদাহে পুড়ছে দেশ, তাপমাত্রা ওঠানামা করছে ৩৮ থেকে ৪২ ডিগ্রির মধ্যে। এতে অতিষ্ঠ জনজীবন, সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। গরমে সড়কে কমছে মানুষের চলাচল, পরিস্থিতি উন্নতির সহসা কোনো সুখবরও নেই আবহাওয়া বার্তায়। তীব্র এ তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ফজলে আদিত্যের রিপোর্ট। কড়া রোদ, উষ্ণ বাতাস আর তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাজধানী সহ সারা দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। চলমান তাপপ্রবাহে স্কুল কলেজ বন্ধ থাকলেও কাজে বের হতে হচ্ছে কর্মজীবী মানুষকে। তীব্র গরমে ঘেমে নিয়ে একাকার পথচারী। অসাংঘাতিক, দেখতেই তো পাচ্ছেন আমাকে, আসলে প্রচুর ঘেমে গেছি। আর বাসা থেকে ইচ্ছেও করে না, এত রৌদ্র, আসলে জানতাম না বাহিরে এত রৌদ্র। অস্বাভাবিক গরমের কারণে স্বাভাবিক যে চলাফেরা সেটা আমরা করতে পারতেছি না। এই যে দেখে গেছেন কিরকম ঘেমে গেছি। আপনার বাচ্চাদের জন্য খুবই কষ্টকর, ঠিক আছে, কারেন্ট চলে গেলে বাচ্চারা খুবই কষ্ট পায়। তো আমরা যারা পরীক্ষার্থী তাদের খুবই কষ্ট হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। তীব্র গরমে কমেছে আয়ও। রিক্সা চলা কঠিন কষ্ট হইতেছে, গরম সহ্য করা না যায়, দম নিবার হচ্ছে, স্যালাইন খাবার হচ্ছে। এই গরমের ভিতরে অনেক কষ্টের ভিতরে তো মনে করেন যে আপনার কামাই করতে হয়, কামাই না করলে তো মনে করেন যে পেটে ভাত জুটবে না। হ্যাঁ, এই গরমের মধ্যে আমাদের চলাচলে অনেক কষ্ট হয়। প্রচণ্ড গরম এবং খরতাপের মধ্যে আমরা কঠিন অবস্থায় চলাফেরা করি। হিট অ্যালার্ট জারি হয়েছে, সো এটাকে সতর্কতামূলক আমাদের নেওয়া উচিত, যেহেতু গরম অনেক বেশি। এদিকে দেশের চলমান দাবদাহ থাকবে আরো কয়েকদিন, তবে 24 এপ্রিলের পরে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। 24-25 তারিখের দিকে যেহেতু বৃষ্টি কিছুটা দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফলে 24-25 তারিখের দিকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এরপর আবার 27-28 তারিখের দিকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এই অবস্থা আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ঢাকায় রোববার দিনের সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। তীব্র দাবদাহে বাড়ছে হিট, স্ট্রোক, ডায়রিয়া, পানি শূন্যতা সহ বিভিন্ন রোগ। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু ও বয়স্করা। রাজধানীর মহাখালীতে ICDDRB হাসপাতালে 24 ঘন্টায় ভর্তি হয়েছে 543 রোগী। হাসান মাহমুদের রিপোর্ট। রোগীর এ ভিড় রাজধানীর মহাখালী ICDDRB হাসপাতালের জরুরি বিভাগে। শনিবার গত 24 ঘন্টায় ডায়রিয়া, পানিশূন্যতার মতো রোগে ভর্তি হয়েছে 543 জন। রোববার দেশে 42.2 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। সারা দেশে বয়ে চলা প্রচণ্ড এ দাবদাহে আক্রান্ত হচ্ছেন শ্রমজীবী মানুষ। সারা রাতে পাতলা পায়খানা আর বমি করি আছে, পরে ফজরের আজানের আগে আগে একটু বমিটা একটু কমছে। পানিশূন্যতা, ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন শিশুরাও। ফজর নামাজের পর থেকে পাতলা পায়খানা, বমি, পরে কালকে একটা সময় নিয়েছি। কাশি ছিল, ঠান্ডা, ওইরকম ওই আমি শিশু হাসপাতাল দেখাইছি, পরে দেখি রাত্রেতে বাবু পাতলা পায়খানা করতে আছে। এ অবস্থায় বাইরের খাবার এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। মেইনলি হচ্ছে হাইজিন মেনটেন করা, আফটার ওয়াশরুম থেকে আসার পর এবং খাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুবে
তারপরে হচ্ছে যদি ডায়রিয়া হয়ে যায় সেক্ষেত্রে বাসায় খাওয়ার স্যালাইন খাবে, যতক্ষণ পর্যন্ত এক্সট্রিম ডিহাইড্রেশনে না যাচ্ছে, হসপিটালে আনতে না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাসায় খাওয়ার স্যালাইন খাবে। তীব্র দাবদাহে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকিও। পালস, রক্তচাপ কমে বমি ও অজ্ঞান হওয়ার মতো লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব ছায়াযুক্ত স্থানে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এটা আমরা হিট স্ট্রোক বলতেছি। একটা হলো এই সময় দেখা যায় যে আপনার সে অস্বাভাবিক আচরণ করতে পারে, তারপর সে অজ্ঞান হয়ে যেতে পারে, তারপর সে শক, মানে যেটাকে আমরা শক বলে থাকি, সে শকে যেতে পারে। শকে গেলে তার পালস কমে যায়, বিপি কমে যায়, তার প্রচণ্ড বমি হতে পারে, মাথা ঘুরাতে পারে, তীব্র মাথা ব্যথা থাকে। প্রথমে যে দেখবে তার কাজ হলো তাকে গরম অবস্থা থেকে সরিয়ে তাকে একটা ঠান্ডা জায়গায় নিয়ে যাবে। ওই জায়গায় নিয়ে যাওয়ার পর তাকে হয়তো একটু গায়ে পানি ঢেলে দিবে, গা মোছায় দিবে, তারপর তাকে বাতাস করতে থাকবে, তার গায়ে যদি জামা কাপড় থাকে এগুলো খুলে দেবে, খুলে দিয়ে একটু ঠান্ডা করার চেষ্টা করবে। বয়ে চলা প্রচণ্ড এ দাবদাহে ঘন ঘন পানি পান এবং রোদ এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে। আন্তর্জাতিকভাবেও ফিলিস্তিন ইসরায়েলের চালানো গণহত্যার প্রতিবাদ করে যাচ্ছে বাংলাদেশ। সকালে চট্টগ্রামে হালিশহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ক্যাটাগরি কমপ্লেক্স উদ্বোধন করেন, একথা বলেন প্রধানমন্ত্রী। বহিঃশত্রুর আগমন থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সদা প্রস্তুত বলেও জানান সরকার প্রধান। জুবাইর রাজিনের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করতে রোববার সকালে চট্টগ্রামে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সেনাবাহিনীর হালিশহরে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সকাল 10:30টার দিকে সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে এ কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আন্তরিক কৃতজ্ঞতা। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত শেষে কমপ্লেক্স ঘুরে দেখেন সরকার প্রধান। সামরিক কর্মকর্তাবৃন্দ যারা দরবারে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তি চায়। তবে যে কোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ সদা প্রস্তুত। আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই। আমাদের পররাষ্ট্র নীতিতে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সে কথাই বলে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বরিতা নয়। পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে, আমাদের দেশটা স্বাধীন সার্বভৌম দেশ। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করুক, আমরা তা চাই না। আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের জান কবুল, আমরা তা করব। এটাই আমাদের সবসময় মনে রাখতে হবে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের পাশে থাকবে। প্যালেস্টাইনের উপর ইসরায়েলি হামলা, সেখানে তারা রীতিমতো গণহত্যা চালাচ্ছে, আমি সবসময় তার প্রতিবাদ করেছি। আমরা সবসময় প্যালেস্টাইনদের পক্ষে আছি। ইতিমধ্যে আমরা 2 দফা তাদের জন্য কিছু খাবারের জিনিসপত্র পাঠিয়েছি, আরো আমি পাঠাবো, এবং এটা আমাদের সহযোগিতা করবো শিশুদের জন্য, নারীদের জন্য। কাজে আমরা তাদের পাশে আছি, তাদের পাশেই থাকবো, এবং আন্তর্জাতিকভাবে আমরা প্যালেস্টাইনিয়ানদের উপরে যে গণহত্যা এর প্রতিবাদ করে যাচ্ছে, আমরা প্রতিবাদ করে যাব। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের জন্য সেনা সদস্যদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। জুবাইর রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ রাতে আরো থাকছে। কেজিতে 2 টাকা দাম বাড়িয়ে 12 লাখ টন চাল কিনবে সরকার। বস্তার গায়ে তথ্য লেখা কার্যকরে আইন করার ঘোষণা খাদ্যমন্ত্রী। কেন্দ্রের সিদ্ধান্ত মানতে চাচ্ছেন না আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের স্বজনরা। উপজেলা নির্বাচন থেকে স্বজনদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হলেও মনোনয়ন প্রত্যাহার করেনি অনেকে। নির্বাচনে অংশ নেওয়া এ স্বজনদের তালিকা করছেন দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। অন্যান্য বার উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হলেও এবার প্রতীক দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রতীকবিহীন স্থানের পর্যায়ে নির্বাচনে প্রভাব বিস্তার করে চলেছেন মন্ত্রী এমপিরা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য থেকে এই কাতারে আছেন জেলা পর্যায়ের নেতারাও। প্রথম ধাপের 150 উপজেলায় সবগুলোর প্রায় একই চিত্র। দলীয় পতনের নির্দেশনা মানতে যেন অনীহা অনেক মন্ত্রী এমপির আত্মীয় স্বজনদের। তথ্য বলছে দেশে অন্তত 30 উপজেলায় এমপি মন্ত্রীদের স্বজনরা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন, যার মধ্যে সন্তান, আপন ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, চাচা, শ্যালক সহ নানা ধরনের আত্মীয় স্বজনরা রয়েছেন। মনোনয়ন জমার সময় প্রার্থী অপহরণের ঘটনায় তোলপাড় হয় নাটোরের সিংড়া উপজেলায়। নাটোরের ঘটনার পর তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শালক লুৎফর কবির রুবেল মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তবে অন্য সব এলাকায় মন্ত্রী এমপিদের স্বজনরা এখনো বহাল তবিয়তে চালাচ্ছেন নির্বাচনী প্রচারণাও। অথচ প্রত্যাহারের জন্য হাতে সময় আছে মাত্র 1 দিন। 3 তারিখে পদত্যাগ করার
পর আমি 8 এপ্রিল উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র আমি সাবমিট করি। তো তারপরে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, যেটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত নেই, এটা একটা ষড়যন্ত্র। দলকে সংগঠিত করার জন্য দলীয় সিদ্ধান্ত যেটা দেবেন জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের সাধারণ সম্পাদক মহোদয়, সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। দলীয় প্রধানের নির্দেশনা পেয়ে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা কাজ শুরু করেছেন। আমরা যারা খোঁজ নেব কার কার আত্মীয়। এখন ধরেন একটা লোক পলিটিক্যাল, সে আমার আত্মীয় হইতে পারে, সে ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, আওয়ামী লীগ করতেছে, সে যদি নির্বাচন করে সেই ব্যাপারে তো আমাদের কোনো ছে নাই। এখন আমার ছেলে জীবনে রাজনীতি করে নেই, আমি আমার ছেলেকে এলাকায় নির্বাচিত করে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করব, তাহলে যে ছেলেটা ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, আওয়ামী লীগ করছে, সে যাবে কোথায়? আমি এমপি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছে বলেই তো আমি এমপি হয়েছি। তা আমি এমপি হয়েছি, অন্যান্য নেতাকর্মীরা আছে না, তাদেরও তো মূল্যায়নের দরকার। তবে প্রার্থিতা প্রত্যাহারের দিন শেষ হওয়ার পর আসতে পারে শাস্তির ঘোষণা। যে একটা দল, আমি এমপি, আমি মন্ত্রী, আবার আমার ভাই, আবার আমার আরেক ভাই, ছেলে, শ্যালক, এরাও পদ নিয়ে যাবে সব। তো তাহলে তৃণমূলের কর্মীরা কি, তাদের কি পদে যাওয়ার কোনো অধিকার নেই? তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সরকার বিরোধী আন্দোলনকে আবারও চাঙ্গা করতে তৎপর হয়ে উঠেছে বিএনপি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে দেশি বিদেশি চাপ তৈরিতে মাঠে নেমেছেন শীর্ষ নেতারা। তারা বলছেন, আন্দোলন চাঙ্গা করতে দল পুনর্গঠনের পাশাপাশি প্রভাবশালী দেশগুলোর সঙ্গেও নতুন করে সংলাপ হবে। দাবি আদায়ে নির্বাচন বর্জনকারী সব দলের সঙ্গে আলোচনা করে শিগগিরই নতুন কর্মসূচি দেওয়ার কথাও জানান নেতারা। সাইফুল রিপনের রিপোর্ট। ৭ জানুয়ারির পর রাজপথে এখনো জোরালো কোনো কর্মসূচি দিতে পারেনি ১৬ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি। তবে এবার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জোরদার করতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে দলটি। ৭ জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়া ৬৪টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পাশাপাশি দেশের সুশীল সমাজ, বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপের উদ্যোগ নিচ্ছে বিএনপি। সেই সঙ্গে দল পুনর্গঠন ও জনসম্পৃক্ত কর্মসূচি দিতেও কাজ শুরু হয়েছে। বিএনপি নেতারা বলছেন, একটি অন্তর্বর্তীকালীন নির্বাচনের দাবি আদায়ে সার্বিক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলের শক্তি বাড়াতেও কাজ করছেন কেন্দ্রীয় নেতারা। এই সরকারকে ক্ষমতা ছেড়ে দিয়ে অতি সত্বর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে, এই দাবি নিয়ে আমরা মাঠে আছি। আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলোকে জোরদার করার চেষ্টা করছি, যার মধ্যে থেকে একটা ফিল্টারাইজেশন হয়, সোজা কথা একটা ফিল্টারাইজেশন যাতে হয় এবং ভবিষ্যতে কর্মকৌশল নির্ধারণের ক্ষেত্রে এবং সাহস প্রদর্শনের ক্ষেত্রে সেটা বর্তমানের চেয়ে আরো অধিক কার্যকর হয়, সেই চিন্তা আছে। আন্দোলন জোরদার করতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে প্রভাবশালী দেশগুলোর সাথেও নতুন করে সংলাপের কথা বলছেন বিএনপির শীর্ষ নেতারা। সেক্ষেত্রে বিবেচনায় রাখছেন প্রতিবন্ধকতাগুলোও। মুসলমানদেরকে পরাশক্তি সমূহ কেউই পছন্দ করে না। চীন যেমন উইঘুর মুসলমানদেরকে দমন করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নেকেডলি সমর্থন দিয়ে গাজায় যে বিশাল গণহত্যা হলো এই ব্যাপারে খোলাখুলি তাদেরকে সমর্থন দিয়েছে। এতে মুসলিম দেশগুলোর এবং বিশেষ করে বাংলাদেশের মানুষের মনে অনেক আঘাত এসব নিয়ে। সুতরাং আমাদের শক্তি নিজস্ব শক্তি, পরাশক্তির দিকে তাকিয়ে লাভ নেই। জনগণকে সংগঠিত করতে পারলে, জনগণের মনোভাবকে যদি ৭১-এর লড়াকু মনোভাবে পরিণত করা যায়, তাহলে আমাদের আর বাইরের সমর্থনের প্রয়োজন হবে না। দেশের জনগণের ভোগান্তি কমাতে সরকার পতনের বিকল্প নেই দাবি করে নতুন কর্মসূচি আসছে বলেও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একটা গোষ্ঠী, দলীয় গোষ্ঠী দেশের সব সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে, বিদেশে পাচার করে যাচ্ছে। তাদের লুটপাটের এই ইয়েটা পূরণ করতে হচ্ছে সাধারণ মানুষের পকেট থেকে টাকা দিয়ে, এইখানে রুটটা। সুতরাং এদেরকে আপনি বিদায় করা ছাড়া এই সমস্যার সমাধান নাই। তো অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে আপনি অবস্থান যখন করছেন, ওকে নতুনভাবে চিন্তা করতে হবে এবং সবার দলের মধ্যে এবং আমাদের সহযোগী যারা আছে এই আন্দোলনে সবাই আলাপ আলোচনার মাধ্যমে যে নর্মাল কর্মসূচির সাথে সাথে অন্য কি কর্মসূচি আসবে সেটা আলোচনার মাধ্যমে আসবে। চলমান আন্দোলন জনগণের আন্দোলন দাবি করে একে সফল করতে সবাইকে হাতে হাত রেখে একসাথে কাজ করার আহ্বান বিএনপির এই নীতি নির্ধারকের। একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে।
সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অবশেষে ৩৩ দিনের বন্দি দশা শেষে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছেছে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। রোববার বাংলাদেশ সময় বিকেল 4:30টার দিকে বন্দরে বহির্নোঙরে পৌঁছায় জাহাজটি। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইটে দেখা যায় জাহাজটি আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে নোঙর করে রাখা হয়েছে। জাহাজের মালিক KSRM গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, কয়লা খালাসের জন্য জাহাজটি রোববার রাতেই জেটিতে ভেড়ানোর কথা রয়েছে। জাহাজটি আল হামরিয়া বন্দরে পৌঁছানোর পর 2জন নাবিকের উড়োজাহাজে করে দেশে ফেরার কথা রয়েছে। বাকি 21 নাবিকের সবাই ওই জাহাজে করেই দেশে ফিরবে বলেও জানানো হয়। প্রায় 33 দিনের জিম্মি দশার পর দেখা গেল 13 এপ্রিল 23 নাবিক সহ এমভি আব্দুল্লাহ মুক্ত হয়। এর আগে গেল 12 মার্চ মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট বিক্রির সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়ার গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিন সহ 3 জনকে। আরও 25 জনকে চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান ডিবি প্রধান। জানান, সাংবাদিক থেকে শুরু করে দুদক কর্মকর্তাদের যোগ সাজসে দীর্ঘদিন ধরে সার্টিফিকেট ও মার্কশিট কেনাবেচা করে আসছিল চক্রটি। আরও জানাচ্ছেন NI নাহিদ। ছোট পর্যায়ের এবং সনদ জালিয়াতির সুযোগ করে দিতে কারা মাসুহারা নিতেন সে তথ্য দিচ্ছেন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামান। এদের অনেক ক্ষেত্রে এদেরকে কন্ট্রোল করতেন বা নিয়ন্ত্রণ করতেন। এই চক্রের বদৌলতে সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র বিক্রি ছাড়া টাকার বিনিময়ে দেওয়া হতো কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটও। এতে জড়িত অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিন সহ 3 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানের কাছ থেকে চেয়ারম্যানের স্ত্রীর টাকা লেনদেনের প্রমাণ পেয়েছেন তারা। আমরা এই প্রতিষ্ঠানের দুর্নীতিপরায়ণ 25-30 জনকে শনাক্ত করা হয়েছে, যাদেরকে আমরা তাদের নাম নাম্বার আমরা পেয়েছি, আমরা তাদেরও গ্রেপ্তার করব। ডিবি প্রধান জানান, সাংবাদিক থেকে শুরু করে দুদক কর্মকর্তাদের সহযোগিতায় দীর্ঘদিন থেকে সনদ বিক্রি করে আসছিলেন অপরাধীরা। কিছু কিছু সাংবাদিক তারা তার তথ্য পেয়ে তার নিউজ করবে বলে তারপরে ম্যানেজ হয়ে যায়, আর নিউজ করে না। এবং আমরা যেদিন তাকে ধরে নিয়ে আসলাম তাকে, সেদিনও কয়েকজন সাংবাদিক রিং দিল, ভাই সামনে ঈদ, ওই দেখা করছেন না তো। সে যে অ্যারেস্ট সে জানে না। কিছু সাংবাদিক জানার পরও কিন্তু নিউজটা করে নাই। দুদকের 2-1 জন কর্মকর্তা তার নামে একটা ফাইল খুলে তার সাথে আবার ওই সেদ্ধ ছুরিতে বসে একাধিক কথাবার্তা বলে সেটাও স্থগিত হয়ে যায়। শিক্ষার মেরুদণ্ড যারা ভেঙে দিচ্ছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান ডিবি প্রধান। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। আসন্ন বোরো মৌসুমে 5 লাখ টন ধান, 12 লাখ টন চাল এবং 50,000 টন গম কিনবে সরকার। খাদ্যমন্ত্রী জানান, উৎপাদন খরচ বেশি হওয়ায় কৃষকের স্বার্থে এবার বেশি দাম ধরা হয়েছে। বিশ্ববাজারের তুলনায় দেশে চালের দাম সহনীয় পর্যায়ে আছে বলেও দাবি করেন তিনি। বস্তায় চালের জাত, দাম ও উৎপাদনের তারিখ লেখার সিদ্ধান্ত কার্যকরে পদক্ষেপ নেওয়ার কথাও জানান খাদ্যমন্ত্রী। জয় যাদবকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে বস্তায় দাম, চালের জাত ও উৎপাদনের তারিখ লেখা বাধ্যতামূলক করে সরকার। কিন্তু সরেজমিনে দেখা গেছে বেশিরভাগ কোম্পানি এ নির্দেশনা মানছে না। রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে খাদ্যমন্ত্রী অবশ্য জানান, এ নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়েছে। পুরোপুরি কার্যকরে প্রয়োজনে আইন করা হবে এবং আপনাদের সবার সহযোগিতা কামনা। বৈঠকে চলতি মৌসুমে 32 টাকা কেজি দরে 5 লাখ টন ধান, 45 টাকা দরে 11 লাখ টন চাল, 44 টাকা দরে 1 লাখ টন আতপ চাল কেনার সিদ্ধান্ত হয়। এছাড়া 24 টাকা দরে 50,000 টন গম কিনবে সরকার। খাদ্যমন্ত্রী জানান, উৎপাদন খরচ বেশি হওয়ায় কৃষকের লাভ বিবেচনায় রেখে বেশি দামে ধান, চাল, গম কেনা হচ্ছে। ধান 5 লাখ মেট্রিক টন 32 টাকা প্রতি কেজি এবং সিদ্ধ চাউল 11 লক্ষ মেট্রিক টন, দাম 45 টাকা প্রতি কেজি এবং আতপ চাউল 1 লক্ষ মেট্রিক টন, মূল্য 44 টাকা প্রতি কেজি। গম 50,000 মেট্রিক টন,
প্রতি কেজি 34 টাকা। এটা হলো সিদ্ধান্ত। উৎপাদন খরচ বেশি আছে, সেই কারণেই এটার দাম বাড়ানো হয়েছে এবং কৃষক একটু মূল্যবান, কৃষক আর উৎসাহিত হোক, নাহলে কৃষক অন্য ক্রপসে চলে যাচ্ছে, কারণ আমাদের চাউলের প্রয়োজন। বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশের চালের মূল্য সহনীয় পর্যায়ে আছে বলেও দাবি করেন খাদ্যমন্ত্রী। সারা বিশ্বে যে চাউলের মূল্য, সেই দিকে চিন্তা করলে আমরা অনেক কম অবস্থায় আছি। সরকারের খাদ্য সংগ্রহ অভিযান 7 মে থেকে চলবে 31 আগস্ট পর্যন্ত। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ অ্যাথলেট ইমরানুল, পপুলার চয়েস ফুটবলার মোরসালিন পেছনে ফেলেছেন ক্রিকেটার শান্তকে। বিশ্বের অন্যতম প্রাচুর্যের দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি 2 দিনের সফরে সোমবার ঢাকা আসছেন। ঢাকা সফরে 6টি চুক্তি ও 5টি সমঝোতা হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নতুন সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটি প্রথম উচ্চ পর্যায়ের সফর। নূপুর মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে 2 দিনের সফরে ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার বিকেল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে কাতারের আমিরের। রোববার দুপুরে সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সফরে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হবে। কাতারের মহামহিম আমিরের সফরে নিম্নলিখিত কর্মসূচিগুলো অন্তর্ভুক্ত আছে। তিনি আগামীকাল বিকেলে বিশেষ বিমানযোগে আসবেন এবং এরপর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে এবং মহামান্য রাষ্ট্রপতির সাথেও তার সাক্ষাৎ হবে। বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান সম্পর্ক অত্যন্ত গভীর বলেও জানান হাসান মাহমুদ। দুই দেশের যে অত্যন্ত চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটি নতুন উচ্চতায় উন্নীত হবে এবং আমাদের যে দুই দেশের মধ্যে বহু মাত্রিক যে সম্পর্ক, সেটি আরও বিস্তৃত হবে। এর আগে নিজ দপ্তরে পাকিস্তানের হাই কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। এই সময় ৭১-এর গণহত্যার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এই সফরে 11টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে, তার মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। মালয়েশিয়ার বাংলাদেশি কর্মীরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ার সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে কন্টিনিউয়াস এনগেজমেন্টের মধ্যে আছি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পনগরী এলাকায় বিক্ষোভরত শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে শ্রমিক পুলিশ সহ অন্তত 25 জন আহত হয়েছে। রোববার দুপুরে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ সড়কের শাসনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে অন্তত 10টি গাড়ি ভাঙচুর ও আগুন জ্বালিয়ে সড়ক বন্ধ করে দেয় শ্রমিকরা। নারায়ণগঞ্জ থেকে বিল্লাল হোসেনের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। রোববার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পনগরী এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে অবন্তী কালার টেক্স লিমিটেডের সহস্রাধিক শ্রমিক। প্রথম দিকে পরিস্থিতি শান্ত থাকলেও পরে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ জলকামান দিয়ে পানি ছুড়ে লাঠিচার্জ করলে পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে বিক্ষুব্ধ শ্রমিকরা। সংঘর্ষ চলাকালে অন্তত 10টি গাড়ি ভাঙচুর ও আগুন জ্বালিয়ে সড়ক বন্ধ করে দেন শ্রমিকরা। আহত হন শ্রমিক পুলিশ সহ অন্তত 25 জন। আমাদেরটা না বুঝা তারা প্রশাসন দিয়ে আমাদের উপরে হামলা করছে, গ্যাঞ্জাম সৃষ্টি করছে। আমরা আগে কোনো গ্যাঞ্জাম সৃষ্টি করি নাই। বেতন পাই না 2-3 মাস থেকে। বেতনের কথা কইলে বন্ধন মনে আমাদের উপরে অত্যাচার হামলা করে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, দুপুর 12টার দিকে হঠাৎ 2 দিনের ছুটি ঘোষণা করেন কারখানা কর্তৃপক্ষ। ঈদের বেতন বোনাস পেলেও গেল মার্চে বেতন না দিয়ে আবার ছুটি দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। আয়সা কোনো কথা নাই, আমাদের উপরে ফায়ার করা শুরু করছে, লাঠিচার্জ, এমনকি গরম পানি মারছে। আমাদের 50 জন লোকের উপরে গুলি লাগছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে পাশে গাড়ি এরা পুলিশের ঢালাই এরকম করছে, পিছনে গাড়ি পুলিশের ঢালাই এরকম করছে। ঠিক এগুলা এখন পুলিশের ঢালাই এরকম করে আমাদের উপরে দোষ দিচ্ছে, আমরা নিজে দেখছি। কারণ পুলিশ এখান থেকে পানি মারছে, আমরা 2 মাসের, কারো 2 মাস, কারো 3 মাস, কারো 4 মাস স্যালারি দেয় না। এবং কি গত মাসে ঈদের আগে স্যালারি বলতে স্যালারি দেয় নাই, ঈদের আগে স্যালারি দেয় না। স্যালারি বলতে বলে
দেয় না, কিছুই বলে না, কবে চলে যাও স্যালারি দিব। 2 মাস 3 মাস 4 মাস আমাদের স্যালারি দেয় না, বেতন পাই না, এখন আমাদের বেতন। একই দাবিতে সকাল 9:30টায় ঢাকা মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন প্রণী গ্রুপের রপ্তানিমুখী পোশাক কারখানার কয়েকশো শ্রমিক। নিউজ ডেস্ক, দেশ টিভি।